আপনি যে কোনো কান্ট্রিকে দেখুন, সেখানকার মানুষের কিছু আলাদা এক্সপার্টিস থাকে যা তাদেরকে অন্যদের থেকে আলাদা তৈরি করে। আর যদি আমি কথা বলি চায়নার মানুষদের সম্পর্কে, তাহলে এখানে মানুষের টাকাকে নিয়ে একটি আলাদা ক্রেজ দেখতে পাওয়া যায়। এখানে আপনি কোনো মানুষকে এটা বলতে শুনতে পাবেন না যে টাকা রোজগার করো আর এনজয় করো, কালকে কে দেখেছে। বরং চায়নার মানুষরা অতিরিক্ত টাকা নিজের কাছে থাকাটা গুড লাক মনে করে। আর যদি আপনি এই আর্টিকেলটা দেখেন, তাহলে দেখতে পাবেন চায়নার গ্রস সেভিং রেট হলো 44%। অর্থাৎ একটি অ্যাভারেজ চাইনিজ যদি একদিনে 1000 টাকা রোজগার করে, তাহলে ওই 1000 টাকার মধ্যে থেকে সে প্রায় 440 টাকা সেভ করে নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, সেটা কিভাবে আর কেন? তাহলে বলি, এর পিছনে অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, যেটা জানার জন্য আমাদের একটু সময়ের পিছনে যেতে হবে। 1979 সালে চায়নার বেশিরভাগ পপুলেশন আনকনসিয়াস হয়েই থাকতো। না কোনো ইনোভেশন, না কোনো ফিউচার প্ল্যানিং, না টাকা ম্যানেজ করার কোনো চিন্তা, আর না নিজের লাইফস্টাইলকে ভালো তৈরি করার চেষ্টা। মানুষ নিশ্চিন্তে নিজের জীবন কাটাচ্ছিল, নিজের কোনো রকমের ভবিষ্যতের চিন্তা না করে। আর প্রতিটা পরিবারে অনেক বেশি বাচ্চাও জন্মগ্রহণ করছিল। আর এটা চায়নার ইকোনমির উপরে অনেক নেগেটিভ প্রভাব ফেলছিল। আর এরপরে 1979 সালে ওয়ান চাইল্ড পলিসি নিয়ে এসে সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এরপর থেকে একটি পরিবার কেবলমাত্র একটি সন্তানই জন্ম দিতে পারবে। আর যদি কোনো পরিবার একটির বেশি সন্তানের জন্ম দেয়, তাহলে এর জন্য তাকে অনেক বড় জরিমানা দিতে হবে। এছাড়া তাকে জেলেও যেতে হতে পারে। আর এর পরিণাম হিসেবে দেখা যায় মানুষ একটার বেশি সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দেয়। আর কিছু বছরের মধ্যেই দ্রুত বেড়ে চলা পপুলেশন স্লো হয়ে যায়। আর এখান থেকে একটি বড় সুবিধা এটা হয় যে মানুষের কাছে এখন টাকা বেঁচে থাকা শুরু করে, কারণ কেবলমাত্র একটি বাচ্চাকে বড় করতে মানুষকে বেশি টাকা খরচ করতে হচ্ছিল না। কিন্তু এখানে আর একটি সমস্যা শুরু হয়ে যায়, আর সেটা হলো, যেহেতু মানুষ এটা জানে যে এখন তারা কেবলমাত্র একটি বাচ্চায় জন্ম দিতে পারবে, আর এই কারণেই তারা একটি ছেলে বাচ্চা জন্ম দিতে চাইতো। কারণ চায়নারও বেশিরভাগ মানুষ এটাই মনে করত, মেয়েরা তো অন্যের সম্পদের মতো, কারণ একটা বয়সের পরে বিয়ে হয়ে গেলে তারা অন্যের বাড়ি চলে যাবে। কিন্তু ছেলেরা সবসময় আমাদের সঙ্গেই থাকবে, আমাদের সঙ্গে রোজগার করবে, আমাদের বিজনেসে সাহায্য করবে। আর এই কারণে সিলেক্টিভ অ্যাবর্শন করানোটা চায়নাতে একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই চক্করে পুরুষের সংখ্যাটা মেয়েদের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। আর একটা সময় এমন চলে আসে যখন এই রেশিওটা 122টা ছেলের প্রতি 100টা মেয়ে হয়ে যায়। আর এখন যেহেতু মেয়েদের সংখ্যাটা বেড়ে গেছে, এই কারণে ছেলেরা বেশি টাকা রোজগার করা এবং নিজের মানি হ্যাবিটকে পরিবর্তন করা শুরু করে দেয়, যাতে বিয়ে করার সময় সে তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করতে পারে। যদিও 2015 সালে এই ওয়ান চাইল্ড পলিসিটাকে বন্ধ করে দিয়ে টু চাইল্ড পলিসি তৈরি করা হয়, কিন্তু তারপরেও এখানকার মানুষের টাকা সেভ করা এবং রোজগার করার যে অভ্যেসটা তৈরি হয়েছিল সেটা থেকে যায়। আজও চায়নাতে টাকা সেভ করাকে একটি বড় অ্যাচিভমেন্ট মনে করা হয়। আর এতক্ষণ আমরা তো এটা জানলাম যে কেন চায়নার মানুষগুলো টাকাকে এত বেশি ইম্পর্টেন্ট দেয়। আর এখন আমরা এটা জানার চেষ্টা করব যে কিভাবে চাইনিজদের টাকা সেভ করা তাদের ফিউচারের জন্য একটি আশীর্বাদ প্রমাণিত হয়। এছাড়া এদের এই সেভিংস টেকনিক গুলোকে আমরা আমাদের লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। তাই ভিডিওটাকে খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। চাইনিজ ফিমেল ডোন্ট সিম হেজিটেড টু টক অ্যাবাউট মানি। মনে করুন আপনার এখন একটি নতুন রিলেশনশিপ তৈরি হয়েছে, আর আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনাদের প্রথমবার ডেট প্ল্যান করেছেন, আর আপনি অনেক বেশি এক্সাইটেড আছেন। কিন্তু যখন আপনি আপনার পার্টনারের সঙ্গে দেখা করলেন আর আপনাদের মধ্যে কথা বলা শুরু হলো, তখন আপনার পার্টনার আপনাকে প্রথম যে প্রশ্নটা করে সেটা হলো, তুমি কত টাকা রোজগার করো? আপনি একবার ভেবে দেখুন আপনার তখন কি রকমের মনে হবে। হতে পারে আপনার মুড তখন অনেক বেশি খারাপ হয়ে যাবে। আর আমি জানি কিছু মানুষের এই কথাটা এত বেশি খারাপ লাগবে যে তারা হয়তো তখন ওই রিলেশনশিপটাকে শেষ করে দেবে। কারণ প্রথম ডেটে এত পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করা আমাদের ইন্ডিয়ানদের জন্য অকওয়ার্ড মনে হয়, কিন্তু চায়নার মধ্যে এমনটা হয় না। চায়নাতে যদি কোনো একটি কাপল প্রথম ডেটে যায়, তাহলে তখন ফিমেল কোনো রকমের হেজিটেট না করেই এই কথাটা জিজ্ঞেস করে যে কত টাকা রোজগার করো, তুমি কি কাজ করো, তোমার কতটা সেভিংস আছে, তুমি তোমার স্যালারিকে কিভাবে ম্যানেজ করো। কারণ তারা নিজের ইমোশনকে সাইডে রেখে প্রথমে এটা কনফার্ম করে নিতে চায় যে পার্টনারকে সে নিজের জন্য বেছে নিচ্ছে, সে ফিউচারে তাকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারবে কিনা। আর তারা এটা ইন্টেনশনালি বলে থাকে, কারণ তাদেরকে ছোট থেকে এটা শেখানো হয়েছে। কারণ চাইনিজ মানুষগুলো বিশ্বাস করে যে জিনিসটা আপনি গুরুত্ব দেন, যেটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি সেটাকে আপনি কথার মাধ্যমে অ্যাভয়েড করেন, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনাকে তার জন্য আফসোস করতে হবে। আর এটা হলো অনেক বড় একটি কারণ যে কেন চায়নার পুরুষগুলো অনেক বেশি টাকা সেভ করে রাখে আর সবসময় ভালো থেকে ভালো রোজগার খুঁজতে থাকে, যাতে ভবিষ্যতে তাদের লাভ লাইফে কোনো রকমের প্রবলেম না তৈরি হয়। দে ডোন্ট রিলে এনিওয়ান অন দেয়ার রিটায়ারমেন্ট। যদি আমরা চায়নাকে অন্য দেশের সঙ্গে তুলনা করি, তাহলে দেখবেন অনেক দেশে রিটায়ারমেন্ট নিয়ে অনেক ভালো ভালো স্কিম আছে, এমনকি আমাদের দেশেও আছে। কিন্তু চায়নাতে এমন কোনো স্কিম নেই।
চায়না সরকার সেখানকার রিটায়ারমেন্ট মানুষদের জন্য স্পেশাল কোনো স্কিম দেয় না, কিন্তু হ্যাঁ, যদিও এখানে একটা পেনশন স্কিম আছে, কিন্তু তার উপরে মানুষ খুব বেশি ভরসা করে না। কারণ মাঝে মাঝেই চায়না সরকার নিজের রুলস এর মধ্যে অনেক রকমের পরিবর্তন নিয়ে আসে। আর এই কারণে চায়নার মানুষদের মনে হয় যখন আমরা রিটায়ারমেন্ট পর্যন্ত পৌঁছাবো তখন হয়তো এই পেনশনের রুলসটাও পরিবর্তন হয়ে যাবে। আর এই কারণেই ওখানকার মানুষ টাকা সেভ করে নিজের হেলথ কেয়ার, এডুকেশন এবং রিটায়ারমেন্ট প্ল্যান নিজেই তৈরি করে। দে ইউজ জিরো বেস বাজেটিং সিস্টেম। এখন আমরা আসল স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলবো, যে কিভাবে চায়নার মানুষগুলো টাকা সেভ করতে পারে। তাহলে বলি, চায়নাতে একটি বাজেটিং সিস্টেম অনেক বেশি পপুলার, যেটাকে জিরো বেস বাজেটিং সিস্টেম বলা হয়। আর এই সিস্টেম অনুযায়ী চাইনিজরা তাদের টাকা আলাদা আলাদা জায়গায় ভাগ করে দেয়, যেমন গ্রসারি, রেন্ট, ইলেকট্রিক বিল, বেসিক নিড, সেভিংস এবং রিটায়ারমেন্ট ফান্ড, যে জায়গাগুলোতে এদের অবশ্যই টাকা দিতেই হবে। আর মাসের শেষে এদের বাজেট একদম জিরো হয়ে যায়, কিন্তু এখানে এদের সেভিংস এবং ইমার্জেন্সি ফান্ড এদের জন্য কাজ করতে থাকে। দে লিভ অন লেস। চায়নার মানুষ কখনোই নিজের অকাতের বাইরে খরচ করে না। এই কথাটা শুনতে আপনার হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু এটাই হলো সত্যি। চায়নার মানুষের একটি খুব সহজ প্রিন্সিপাল আছে, স্পেন্ড অ্যাজ লিটল অ্যাজ পসিবল হোয়াইল মেনটেন এ ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ। অর্থাৎ একটি ডিসেন্ট কোয়ালিটি লাইফ মেনটেন করার সময় যতটা সম্ভব ততটা কম খরচ করা উচিত। যদি আপনি কোনো একটি বাড়ি রেন্টে নিচ্ছেন, তাহলে এটা এমন হতে হবে যার মাসিক রেন্ট আপনার সমস্ত খরচ পূর্ণ করার পরেও খুব সহজে আপনি দিতে পারবেন। আর পার্সোনাল ভেহিকলস এর পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্টকে বেশি প্রায়োরিটি দিতে হবে। বাইরের খাবারের অভ্যেস তৈরি না করে বাড়ির তৈরি খাবার খাওয়া শুরু করতে হবে। আর এমনই না জানে আরো অনেক কিছু তারা করে। দেখুন, এই সমস্ত প্রিন্সিপাল গুলো চায়নার লোকেদের জন্য কতটা কাজ করে সেটা তো তারা খুব ভালো করে জানে, কিন্তু আমার মনে হয় এই প্রিন্সিপালটা সবার জন্য নয়। কারণ প্রতিটা মানুষ যদি তাদের জীবন এভাবেই কাটাতে শুরু করে, তাহলে একটি সময় এমন চলে আসবে যখন তারা সামান্য টাকা খরচ করতে ভয় পাবে। আর আমার মনে হয় কোনো একটি মানুষ সারা জীবন টাকার ভয়ে নিজের জীবন কাটাতে চায় না। আর এই কারণে একটি সময় পর্যন্ত এই প্রিন্সিপালটা ঠিক আছে, কিন্তু তারপরে আমাদের নিজের সেভিংস এবং ইনভেস্টমেন্টকে আপগ্রেড করতে হবে, নিজের স্কিলকে বাড়িয়ে তুলতে হবে, যাতে পরবর্তীতে আমাদের ইচ্ছেগুলোকে কোন রকমের ভয় না পেয়ে আমরা পূর্ণ করতে পারি। দে মেনলি ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। দেশ যেটাই হোক না কেন, রিয়েল এস্টেট হলো এমন একটা ইনভেস্টমেন্ট যেখান থেকে সবাই প্রফিট রোজগার করছে। আর এমনটা চায়নার মধ্যেও আছে। চায়নাতেও প্রপার্টিকে মানুষ একটি খুব ভালো ইনভেস্টমেন্ট মনে করে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই প্রপার্টির ভ্যালু বাড়তে থাকে। উদাহরণ হিসাবে, যদি কেউ কিছু বছর পরে 10 লাখ টাকা সেভ করে নেয়, তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে সে ওই 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট হিসাবে ব্যবহার করে একটি 50 লক্ষ টাকা প্রপার্টি কিনে নেবে। আর সেই প্রপার্টিটাকে ততদিন পর্যন্ত রেন্টে রেখে দিতে হবে যতদিন না ওই প্রপার্টির টোটাল টাকা শোধ না হয়ে যায়। আর যতদিন ওই প্রপার্টিটা তার নিজের হয়ে যাবে, ততদিন ওই প্রপার্টির ভ্যালুটা ডবল হয়ে যাবে। আর রিয়েল এস্টেট চায়নার মানুষদের জন্য এই কারণে ইম্পর্টেন্ট, কারণ তারা এটাকে একটি সফলতার চিহ্ন মনে করে। এছাড়া এটা স্টক এবং অন্যান্য ইনভেস্টমেন্টের থেকে অনেক বেশি সিকিউর হয়। আর এখন যদি আমি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটাকে সামারাইজ করে বলি, তাহলে সেটা হলো, টাকা সেভ করাটা খুব ভালো একটি অভ্যেস, আর এটা প্রত্যেকেরই ফলো করা উচিত। কিন্তু কেবলমাত্র টাকা সেভ করার দিকে সম্পূর্ণ ফোকাস দিয়ে দেওয়া, এটা লং টার্মে আপনার জন্য ঠিক হবে না। কারণ আপনার টাকাটা তখনই বাড়বে যখন আপনি আপনার নিজের স্কিলকে বাড়িয়ে তুলবেন, আপনি নিজেকে ডেভেলপ করবেন, আপনি আপনার জন্য আলাদা আলাদা রকমের অ্যাসেট ক্রিয়েট করবেন। তাই টাকা সেভ করার সঙ্গে সঙ্গে আপনি নিজের উপরে ইনভেস্ট করুন এবং আপনার স্কিলকে বাড়িয়ে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।